বিসমিল্লাহির রহমানির রাহিম। 100 ডেজ পাইথন প্রবলেম সলভিং এর আজকে ডে 18 আমরা আউটপুট প্রেডিকশন করা এবং সাথে সাথে আউটপুট যে আসছে সেটার আমরা ব্যাখ্যা করব ইনশাল্লাহ। আজকে যে ক্লাসটা দেখবেন, এই ক্লাসে আমরা শুধু আউটপুট দেখা না, আউটপুটগুলা প্রেডিকশন করা, এবং আউটপুটগুলা এরকম আপনি এই সিরিজ যদি দেখবেন আউটপুটগুলা অনেকাংশে আমরা ধরতে পারছি এটা খুব কমপ্লেক্স টাইপের, এবং সেগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। এবং আপনি যদি ডে 17 না দেখে থাকেন সেটা দেখবেন। আমরা যে আউটপুটগুলা ব্যাখ্যা দিব দেখবেন বেশিরভাগ পাইথন লার্নার্স ফেল দিস আউটপুট চ্যালেঞ্জ। আপনি এই যে ডে 18 এবং আরেকটা ক্লাস রেকর্ডেড আছে, সেটা পাবলিশ করা হবে আপনার এই প্লেলিস্টে। ডে 21 দুটো যদি দেখেন আপনি গেস দা আউটপুট সম্পর্কে আপনার ভালো একটা ধারণা হবে পাইথন ভিতরে কিভাবে কাজ করে, এবং পাইথনের অনেক টপিক আমরা সেখানে কভার করছি। আমরা এখানে দেখেন এই যে আনবাউন্ড লোকাল এরর, এরর কেন আসছে এখানে আনবাউন্ড লোকাল এরর এই কোডটাতে। এভাবে আমরা এখানে আপনার প্রবলেম 2তে আছি এলইজিবি স্কোপ ট্র্যাপ, কিভাবে এখানে 20 কেন আসছে, এই যে প্রত্যেকটার আউটপুট এক্সপ্লেনেশন সহ এটাতে পাবেন। আরেকটা বিষয় হলো, আমি আবার দেখাচ্ছি, আপনারা ডে 18 যদি দেখেন ডে 17টা অবশ্যই দেখবেন। ওইটাতে আমরা বেসিক কিছু গেস দা আউটপুট নিয়ে আমরা আলোচনা করেছি, এই প্লেলিস্টে অনেকগুলো আছে এরকম। এবং ডে 18 দেখা শেষ হলে এখানে আসলে 40টা প্রবলেম ডে 18-ই, আমরা সম্ভবত 20 বা 21 প্রবলেম নিয়ে এই ডে 18-এ আলোচনা করছি। আর আপনার ডে 21-এ পাবেন বাকি আরো 20-22টা প্রবলেম পাবেন। তো প্রবলেমগুলোতে এখানে আমি দেখালাম। তো আমরা শুরু করে দিই, যে প্রথম প্রবলেমটা দিয়ে আমরা শুরু করি। শুরুতে আমরা একটা ফাংশন বানাচ্ছি, দেখেন এই ফাংশনটার আউটপুট কিরকম আসে এবং সেটা আমরা এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। ধরেন আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম এক্স ইকুয়াল 10, এবং আমি একটা ফাংশন বানালাম, ফাংশন ডিফাইন করলাম ডেফ শো। এই শো ফাংশনের মধ্যে আমি কোনো প্যারামিটার দিলাম না, এটা আমাকে প্রিন্ট করবে এক্স। এখন আসেন আমি যদি নিচে এক্স এর ভ্যালু দিই, এক্স ইকুয়াল 20, এখন যদি আমি প্রিন্ট করি এক্স, আমার ভ্যালু কত হতে পারে খেয়াল করেন। আমি প্রিন্ট উপরে দিলাম, আচ্ছা আমি শোকে কল করি, শোকে যদি আমি কল করি, প্রিন্ট এক্স না শোকে কল করি, তাহলে দেখেন আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে এক্স ইকুয়াল 10 লিখলাম, ফাংশন ডিফাইন করলাম এভাবে, দেখেন প্রিন্ট এক্স লিখলাম এখানে। এখন যদি আমি এটা রান করি, এইটা আমাকে আউটপুট কি দিবে? এক্স এর তো দুইটা, দেখেন আমি যদি এটা রান করি এটা আমাকে দিচ্ছে আনবাউন্ড লোকাল এরর। আনবাউন্ড লোকাল এরর তা আসলে কি? আনবাউন্ড লোকাল এরর কেন দিচ্ছে সে আমাকে? ফাংশনের ভিতরে আমি লিখছি এক্স ইকুয়াল 10, ফাংশনের ভিতরে লিখছি, তাই পাইথন যখন এই এক্স কে খোঁজে প্রিন্ট এক্স লাইনে সে খুঁজতেছে, এখানে লোকালে খুঁজতেছে, লোকালে এক্স ব্যবহার করতে চায়। যখন আমি শোটা চালাচ্ছি পাইথন এই এক্স কে এখানে এই জায়গায় যখন আপনার আউটপুটটা এক্সিকিউশন হয় একটা একটা করে ধাপে ধাপে, প্রিন্ট এক্স তো আপনার এই লোকাল এক্স তে তো ভ্যালু পাচ্ছে না, তাই এখানে আপনার কি হচ্ছে এই আনবাউন্ড লোকাল এররটা আসে। দেখেন ক্যান নট অ্যাক্সেস লোকাল ভ্যারিয়েবল এক্স হোয়ার ইট ইজ নট অ্যাসোসিয়েটেড
দেখছেন কেন? পাইথন তো এই যে এখানে এসে তাকে খুঁজছে। পাইথন ধরে নেয় যে আপনি যখন ফাংশনের ভিতরে লিখছেন এক্স ইকুয়াল 10, সরি 20, ফাংশনের ভিতরে লিখছেন না, ফাংশনের ভিতরে যখন লিখছেন এক্স ইকুয়াল 20, পাইথন ধরে নেয় যে এক্সটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। তখন আপনি যখন প্রিন্ট চালাচ্ছেন, প্রিন্ট কোথায় চালাচ্ছেন? আপনি কিন্তু এর আগের লাইনে প্রিন্ট চালাচ্ছেন। প্রিন্ট এক্স লাইনে লোকাল এক্সটা সে ব্যবহার করতে চায়, কিন্তু সে যখন লোকাল এক্সটা ব্যবহার করতে চায় তখন লোকাল এক্স এর কোনো ভ্যালুই পায় না। এই যে সে এখানে লোকাল এক্সটা যখন এক্সিকিউট করতে চায় তখন কোনো ভ্যালু পায় না। এই কারণে আসছে আনবাউন্ড লোকাল এরর। এখন অনেকে এটা অনেক সময় আমরা এটা দেখলে হয়তো আমরা মনে করতে পারি এখানে এক্স ইকুয়াল টু 10 হবে, কিন্তু দেখছেন তাহলে এই একটা প্রবলেম গেল আমাদের। আসেন আমরা আর একটা এই ধরনের সমস্যা দেখি। আপনি যদি এই সিরিজটা এই চ্যানেলে দেখেন, দেখবেন আমরা স্কোপের একটা পাইথনের ক্লাস আছে, LEGB, লোকাল এনক্লোজিং গ্লোবাল এবং বিল্ট ইন। আমি মনে করেন এক্স ইকুয়াল 10 লিখলাম এবং আমি কি করলাম, ফাংশন ডিফাইন করলাম দুইটা, একটা হচ্ছে আউটার ফাংশন। এই আউটার ফাংশনের ভিতর আমি দিলাম এক্স ইকুয়াল 20 এবং আমি কি করলাম, এই ফাংশনের ভিতরে আর একটা ফাংশন বানালাম। সেটা কি? সেটা বানালাম আমি ইনার ফাংশন, ডেফ ইনার ফাংশন বানালাম আমি। এই ফাংশনের ভ্যালু দিলাম আমি, ধরেন এখানে এসে আমি কি করছি, এক্স ইকুয়াল 20 লিখলাম আমি, কিন্তু এখানে এসে আমি কি করছি, এক্সটাকে প্রিন্ট করতে চাচ্ছি। কোথায়? খেয়াল করেন, ফাংশনের ভিতরে ফাংশন, আউটার ফাংশন এটা, ইনার ফাংশন এইটা। এই ফাংশনের ভিতরে আমি প্রিন্ট করতে চাচ্ছি কাকে? এক্স কে। এবং আমি কি করছি, এই ফাংশনের রিটার্ন দিলাম কি, সে আমাকে রিটার্ন করবে ইনারটা। খেয়াল করেন, এখন যদি আমি এই ফাংশনটাকে একটা আমি নাম দিই, ধরেন আউটার ফাংশনের নাম দিলাম এফ আউটার, আউটারটার নাম দিলাম, আউটার নাম দিয়ে যদি আমি এফ কে কল করি, বলেন তো এখানে আউটপুট কি 10 আসবে না 20 আসবে, নাকি যে এখানে আনবাউন্ড লোকাল এরর এর ধরনের কিছু আসবে? খেয়াল করেন, আউটার ফাংশনের ভিতরে x সমান 20 আছে, ইনার ফাংশন নিজের ভিতরে কিন্তু এক্স পাচ্ছে না, এটা ইনার ফাংশন, কিন্তু তার ভিতরে কোনো এক্স নেই। যখন তার ভিতরে এক্স নেই তখন সে বাইরের এনক্লোজিং স্কোপে যায় খুঁজবে। বাইরের এনক্লোজিং স্কোপে যখন খুঁজবে তখন সে আউটপুট পাবে কি, এক্স ইকুয়াল 20। এখন দেখেন এই আউটারকে কল করলে আমাদের 20 আসবে। আপনি এটা করে দেখতে পারেন। তাহলে এই যে এক্স কি করছে, ইনার ফাংশনটা নিজের ভিতরে কিন্তু এক্স পাচ্ছে না। এখানে নিজের ভিতরে যখন একটা ফাংশন আপনি যখন এভাবে ডিফাইন করবেন, একটা ফাংশনের ভিতর ফাংশন, ফাংশনের ভিতর ফাংশন, সে নিজের ভিতরে যখন না পাবে তখন সে বাইরের এনক্লোজিং স্কোপে গিয়ে খুঁজবে। এনক্লোজিং স্কোপে গিয়ে খুঁজলে সে এখানে পাচ্ছে এক্স ইকুয়াল 20, তাই এখানে সে ভ্যালুটা দিচ্ছে। তাহলে এই গেল আমাদের এলইজিবি মানে লোকাল এনক্লোজিং, এই ধরনের ট্র্যাপগুলাই আমরা পড়ি অনেক সময়। এখন আসেন আরেকটা আমরা সমস্যা দেখি। ধরেন আমি একটা ফাংশন বানালাম এরকম, খেয়াল করেন এটাও এই ধরনের সমস্যা। একটা ফাংশন বানালাম এরকম, আউটার ফাংশন বানালাম, ইনার ফাংশনের ভিতর লিখলাম নন লোকাল এক্স। আবার এখানে এসে আমি এক্স কে কিন্তু এক্স কে আমি কি করছি, আপডেট করছি, 10 করে বাড়াচ্ছি। এখানে দিলাম প্রিন্ট এক্স। ঠিক এই আউটারের মধ্যেই আমি লিখলাম ইনার ফাংশনকে কল করলাম, এক্স লিখলাম। দেখেন আপনারা এই সিরিজটা আপনারা এর আগের কিন্তু আমরা গেস দা আউটপুট যেটা ডে 17 গিয়েছে,
আপনারা দেখছেন সেখানে বেসিক অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে একটু আমরা ফাংশন বা একটু কমপ্লেক্স ধরনের সমস্যা আমরা দেখব। এই কোডটা দেখেন, এইটা আউটার ফাংশনে, আর ওই ফাংশনের ভিতরে একটা ফাংশন ইনার ফাংশন, এবং এই আউটারের ভিতরে কিন্তু ইনারকে কল করা হচ্ছে এবং প্রিন্ট দেখাচ্ছে এক্স। এখন যদি আমি আসি আউটারকে কল করি তাহলে আমার ভ্যালু কত আসবে? শুধু আউটারকে কল করছি, আউটারকে কল করলে আপনার এখানে এক্স এর ভ্যালু কিন্তু 15। এই যে আগের সমস্যাটার মতো না, নন লোকাল এক্স মানে ইনার ফাংশনের বাইরে, ইনার ফাংশনের এক্স এর বাইরে আউটার ফাংশনের এক্স। এখানে নন লোকাল এক্স দিয়ে কি বোঝাচ্ছে? নন লোকাল এক্স মানে ইনার ফাংশনের এক্স বাইরের আউটার ফাংশনের এক্স। তাহলে সেই এই এক্সটা কোথায় পাচ্ছে? এখানে না। তাহলে এখানে আপডেট হচ্ছে কত? 15। তাহলে দেখেন সে এক্সিকিউট করবে কয়বার? 2বার। এক্সিকিউট করে আমাকে রেজাল্ট দিবে, এক্সিকিউট হবে তো 2বার। তাহলে দেখেন যখন 2বার হবে, 2বারে কিন্তু আমাকে সে 15 দেখাবে। এখানে তার আপডেট হচ্ছে এখানে, এই কারণে সে এই 15 নিয়ে এখানে 15 দেখাবে। আবার যখন আমি আউটারকে কল দিচ্ছি সেও আমাকে 15 দেখাবে। অর্থাৎ আপনারা কি আউটপুটটা ধরতে পারছেন? দুটোই আউটপুট 15 আসবে। যে এটা এরকম না যে আউটপুট এখানে x=5 আসবে। এই যে সে যে এখানে ফাংশন যখন চলে, ফাংশনের ভিতরে যখন আপনি আরেকটা ফাংশন বানাচ্ছেন, নেস্টেড ফাংশন বানাচ্ছেন, প্রত্যেকটা কিন্তু এক্সিকিউট হওয়ার পরে আপনাকে আউটপুটটা দেখাচ্ছে। যার কারণে আপনি 2বারই এখানে 15 পাইছেন। 15 কেন পাইছেন? এখানে যদি আপনি 2 দিতেন তাহলে 25 আসতো প্রত্যেকবারে। তাহলে এই সমস্যাটা হচ্ছে আমাদের নন লোকাল ট্র্যাপ। অর্থাৎ নন লোকাল মানে কি আমরা বুঝতে পারছি। এবার আসেন ফাংশন নিয়ে কাজ করলাম। জেনারেটর কিছু এক্সিকিউশন আমরা দেখি, যে জেনারেশন এক্সিকিউশন করতে গেলে আমরা জেনারেটর যখন লিখি, জেনারেটর যখন আমরা পাইথনে ডিফাইন করি, জেনারেটর ডিফাইন করেন কিভাবে? আপনি লিস্ট কম্প্রিহেনশন যেভাবে ডিফাইন করেন প্রায় একই, তবে সেখানে স্কোয়ার ব্র্যাকেট দেন না, এখানে রাউন্ড ব্র্যাকেট দেন। একটা জেনারেটর লিখলাম আমি এরকম জি ইকুয়াল, ধরেন আমি দিলাম কি, আমার এক্স কাজ হবে, আউটপুট আসবে এক্স স্কোয়ার আসবে, যেটা কোত্থেকে আসবে? ফর এক্স ইন রেঞ্জ। কত দিলাম আমি? রেঞ্জ দিলাম 3। তার মানে কি 0 1 2, এবং আমার এইটা হচ্ছে আমার ফলাফল। জেনারেটর বা লিস্ট কম্প্রিহেনশনে আপনি আপনার আউটপুটটাকে সামনে লেখেন ফর ইন রেঞ্জ, এক্স ইন রেঞ্জ, এক্সটা কি ফরে ডিফাইন করেন, এবং কতটুকু আইটারেশন হবে সেটাও লিখছেন। এখন এখানে দেখেন আমি যদি এই জেনারেটর এই কে আমি যদি প্রিন্ট লিস্ট করে দেখতে চাই দুইটাকে, তাহলে দোনোটার আউটপুট কি একই আসবে? লিস্ট জি করলাম, আবার দিলাম লিস্ট জি, এটা কিন্তু জেনারেটর, মনে রাখেন জেনারেটর এক্সেশনটা খেয়াল করেন, তাহলে আমরা বিষয়টা ধরতে পারবো। এখানে কি দুটোর আউটপুট কি একই আসবে? দেখেন একই না। কেন একই না? যখন জেনারেটর আপনাকে ফলাফল দিচ্ছে এখানে প্রথমবারে লিস্ট, জেনারেটর একবার যদি কনজিউম হয়ে গেলে আর এটার ভ্যালু থাকে না, শেষ। এটা প্রথমবারে আপনার লিস্ট, এই যে আপনি এটা জেনারেটরকে লিস্টে নিছেন, আপনার জেনারেটরের কাজ শেষ। দ্বিতীয়বার জেনারেটর হবে এমটি, এই যে দেখেন এমটি। তো এটা জেনারেটরের ক্লাস যদি করে থাকেন এই চ্যানেলেই দেখবেন জেনারেটর ক্লাস আছে, এই ধরনের সমস্যা আমরা দেখেছিলাম। তো এটা হলো জেনারেটর এক্সারশন। এবার আসেন আমরা লিস্ট সম্পর্কে আরেকটা বিষয় দেখি। আইটারেটর আর লিস্ট, আইটারেটর আর লুপ।
আমরা দুটোকে অনেকে একই মনে করি, কিন্তু আপনি এটার এই আউটপুট দেখলে অন্তত কিছুটা বুঝতে পারবেন। ধরেন আমি একটা লিস্টের মধ্যে আইটারেটর চালাচ্ছি, আইটারের মধ্যে নাম্বারকে চালিয়ে দিচ্ছি, এখানে আছে নেক্সট, এখানেও আছে নেক্সট, আইটারেটর নেক্সটটা দিচ্ছে, এখানে আছে লিস্ট, তাহলে কত আসবে? এই কোডের আউটপুটটা কত আসবে? এটা হচ্ছে আমাদের আইটারেটরের সেম অবজেক্ট ট্র্যাক্ট। খেয়াল করেন, আইটারেটরের আপনি যখন নেক্সট নেক্সট চালাচ্ছেন প্রথমবার 1 দিবে, পরের বার 2 দিবে, কিন্তু এখানে এসে আপনি দিচ্ছেন লিস্ট। তার মানে সে লিস্ট পুরাটা না, সে লিস্ট করবে শুধু 3 কে। কেন 3 করবে? আইটারেটর একটা আইটারেটর বানায়, আইটার নাম্বারসটা, এই আইটার নামসটা একটা আইটারেটর বানায়। তাহলে আপনার প্রথম নেক্সটে 1 আসবে, দ্বিতীয় নেক্সটে 2 আসবে, বাকি থাকলো কি 3 চলে যাবে আপনি যে লিস্ট করছেন। দেখেন, তাহলে এটা যদি আমরা বুঝি, আমরা আরেকটা সমস্যা দেখি, জিপ। জিপের এই সমস্যাটা কি? আমরা জিপ তো অনেক জায়গায় ব্যবহার করি। তাহলে দেখেন, আমি যদি দুইটা লিস্ট নিয়ে এরকম, আমরা জানি জিপ মার্জ করে দেয়। এখন আসেন, এখানে একটা লিস্ট নিলাম, এখানে একটা লিস্ট নিলাম, জিপ করলাম এ বি কে, তাহলে লিস্ট জেড এবং এই লিস্ট জেড কি একই রেজাল্ট দিবে আমাদেরকে? জিপ যখন আপনি করছেন, জিপ কি করে? আইটারেটর রিটার্ন করে, আইটারেটর কি করে? একবার করলে সে শেষ, ইউজ করলে সে শেষ। তার মানে জিপ যখন আপনাকে এখান থেকে যখন আপনি রিটার্ন পাচ্ছেন, এগুলা একসাথ হয়ে যাচ্ছে, কি ভ্যালু পেয়ার হিসাবে, টাপল লিস্টের ভিতর টাপল হিসাবে আপনাকে দিবে 1। আর এই যে দেখেন, আমি এটাকে, এই যে দেখেন এটার আউটপুট, এটা কিন্তু শেষ হয়ে যাবে, পরেরটা কিন্তু আর আসবে না। জিপ আইটারেটর রিটার্ন করে, আর আইটারেটর একবার ইউজ করলে শেষ হয়ে যায়, তাহলে আপনি পরের বার পাবেন না। দেখছেন, এই যে জিপ এভাবে আপনাকে রিটার্ন করছে এই প্রিন্টের কারণে, কিন্তু এটা তো আইটারেটর একবার ইউজ করে ফেলেছেন আপনি, শেষ। তাহলে জিপ ফাংশনটা আইটারেটর রিটার্ন করে ভিতরে। এই গেল আমাদের জিপ জনিত সমস্যা। এখন এখন আসেন ম্যাপ কি করে। আমরা যে পাইথনে ম্যাপ পড়ি, ম্যাপের একটা বিষয় দেখি। আপনি এভাবে ফাংশন তৈরি করেছেন, আপনি এই ল্যামডা ফাংশন, সরি, ল্যামডা ফাংশন বানিয়েছেন এরকম। এই ল্যামডাটা কি করবে? এক্স, এক্স প্লাস 1, এখানে আছে একটা লিস্ট। দেখেন তো এটা ধরা যায় কিনা। লিস্ট প্রথমবারের এম কি আসবে, পরের বারের এম কি আসবে? আমরা জানি এই যে আমরা ম্যাপ ফাংশন বলছি, ম্যাপটা মনে রাখবেন, এই ম্যাপ ফাংশনটা একটা লেজি আইটারেটর বলে এটাকে। একবার লিস্ট বানালে সব ভ্যালু কনজিউম হয়ে যায়। প্রায় সমস্যা কিন্তু আজকে এই ধরনের আলোচনা করছি আমরা বিভিন্ন পাইথনের টপিকগুলো নিয়ে। তাহলে আপনি কি পাবেন? তাহলে ওই যে উপরগুলোর মতো আপনি আউটপুট পাবেন না। এটার ব্যাখ্যার দরকার আছে। দেখেন, 2 3 4, 2 3 4 কিভাবে হচ্ছে? এই যে যোগ হচ্ছে না এক্স এর সাথে বারবার, এক যোগ হচ্ছে 2, 2 একের সাথে যোগ হচ্ছে 3, 3 একের সাথে যোগ হচ্ছে 4। তো এইটা আসলে একবার লিস্ট বানালে ভ্যালু সব কি এই ম্যাপ ফাংশনটা মনে রাখবেন, এটা একটা লেজি আইটারেটর। এবার আসেন, আমরা ম্যাপ আলোচনা করলাম, জিপ করলাম, ফিল্টার নিয়েও আমরা একটু আলোচনা করি। আপনি একটা ফিল্টার ফাংশনের ভিতর কি দিতে হয়? ফিল্টার ফাংশনের ইনপুট কি নেয়? একটা ফাংশন ইনপুট নিবে, আর আপনি একটা আইটারেবল অবজেক্ট দিবেন। অর্থাৎ পাইথনে এমন ডেটা টাইপ যেটা কি হয়, আইটারেশন হয়। তাহলে দেখেন, আমি একটা ফাংশন বানালাম এরকম, দেখছেন,
একটা ফাংশন বানালাম এরকম ল্যামডা এক্স এক্স মডুলাস 2 ইকুয়াল 0, এবং আমি আইটারেবল, এগুলো আইটারেবল না, আপনি লুপ চালাতে পারবেন এগুলোর মধ্যে। তাহলে এই যে আমি এখানে ফিল্টার দিয়েছি, ফিল্টার কি করে, ম্যাপ কি করে, তারপরে আপনার ফিল্টার ম্যাপ নিয়ে এই ডে, কোনো একটা ডেতে আমরা আলোচনা করেছি, আপনি দেখবেন, আপনারা এই সিরিজটা দেখবেন, আমরা ম্যাপ, ফিল্টার, ল্যামডা এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, ওইগুলোর প্রবলেম নিয়ে কিভাবে ইনপুট নেয়। তো দেখেন আমি যদি এখানে এই দুইটা দিই, এই দুইটার কি আউটপুট একই আসবে বলেন তো? নেক্সট এফ যদি দিই, নেক্সট এফ এ কি আসবে? আর লিস্ট এফ যদি আমি দিই, তাহলে লিস্ট মানে এই যে এই ফিল্টারের ভিতরে আমি ফাংশন দিচ্ছি, এটা হচ্ছে ফাংশন, আর আমার কি আইটারেবল অবজেক্ট দিচ্ছি 1 2 3 4। তাহলে এখানে আমার আউটপুট কি আসবে? নেক্সট নেক্সট ফাংশন কি করবে? এই যে নেক্সট এফ দিলাম, এটা প্রথম ইভেন নাম্বারটা নিবে। এখানে আমি এটা ইভেন নাম্বারের কন্ডিশন না, তাহলে প্রথম ইভেন নাম্বার এখানে হচ্ছে 2, তাহলে 2 নিবে, কিন্তু তারপর বাকি ইভেন নাম্বার কে নিবে? খেয়াল করেন, নেক্সট কিন্তু প্রথম ইভেন নাম্বার নিবে, বাকি ইভেন নাম্বারটা নিবে আপনার লিস্টে। তাহলে আমরা প্রথমটাতে পাবো 2, পরেরটাতে সম্ভবত 4 পাবো। দেখেন এটাকে আমি লিস্টে নিচ্ছি, তাহলে নেক্সটটা এভাবে দিচ্ছে, লিস্ট করে দিচ্ছে। তাহলে এই গেল। এখন আসেন জেনারেটর নিয়ে, আমরা একটা ফাংশনের ভিতর জেনারেটর যদি দেই উইথ রিটার্ন, ইল্ড ব্যবহার করি, ইল্ড তো আমরা ব্যবহার করিনি এর আগে। তো জেনারেটরের যদি আপনি বিগিনার হন পাইথনে, জেনারেটরের ক্লাস আছে এই চ্যানেলেই, দেখবেন, অনুরোধ রইল দেখার জন্য। এখন আসেন ইল্ড কি, ইল্ড কিভাবে কাজ করে সেটাও আশা করি সেখানে দেখবেন। এই যে আমি জেনারেটর জেন নামে একটা ফাংশন নিলাম। এখন আসেন এইখানে যদি আমি নেক্সট নেক্সট দিই, তাহলে আমার রিটার্ন কিভাবে কিরকম হবে? 3টে নেক্সট দিলাম, ইল্ড 1 ইল্ড 2 রিটার্ন 99। এখন যদি আমি এই ফাংশনকে এভাবে জির মধ্যে, জি অবজেক্টের মধ্যে রাখলাম, এভাবে যদি আমি এটাকে কল করি, নেক্সট প্রথম নেক্সটে আসবে কত? প্রথমটা ধরতে পারছেন 1 আসবে, পরেরটা তো কি আসবে? ওই যে ইল্ড 1 দিলাম, ইল্ড 2 দিলাম, পরেরটা তো ফরেন নেক্সটও কিন্তু 2 আসবে, কিন্তু ফরেন নেক্সটে কি আসবে? ফরেন নেক্সট কি আমার কাজ করবে নাকি আমাকে এরর দিবে? দেখেন এরর দিচ্ছে, কারণ আপনি ইল্ড যখন দিবেন তখন কিন্তু আপনার এই দুইটা ইল্ড আপনার কল হচ্ছে, কিন্তু আর ভ্যালু নেই। যখন তার আর আইটারেশন শেষ, তখন আপনাকে এই ধরনের কন্ডিশন দিবে, যে আইটারেশন স্টপ আইটারেশন 99। জেনারেটরের রিটার্ন 99 নর্মাল প্রিন্ট হয় না, মনে রাখবেন। জেনারেটরের রিটার্ন ভ্যালু নর্মালি আপনার প্রিন্ট করতে পারবেন না আপনি, এটা স্টপ আইটারেশন এক্সেপশনের ভ্যালু হিসেবে আপনাকে দেখাবে। এই যে দেখেন, এটা কিন্তু আপনি এই যে কোডটা চালানেন, এই যে তারা এররও দিচ্ছে, আবার কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে স্টপ আইটারেশন 99। অর্থাৎ আপনি জেনারেটরের ভিতরে যদি রিটার্ন ব্যবহার করেন এবং জেনারেটরের যদি এক্সিকিউশন শেষ হয়ে যায়, তখন সে আপনাকে ওই যে এখানে বলে দিবে যে স্টপ আইটারেশন, এবং আপনার রিটার্নের ভ্যালুটা আপনাকে দেখাবে। এই গেল জেনারেটর। ইল্ডের আরেকটা সমস্যা দেখি আমরা, ইল্ড ফর্ম। দেখেন উপরেরটা তো আমরা দেখলাম, ইল্ড ফর্মের আরেকটা জিনিস দেখেন। আমি এই কোডটা লিখলাম, দেখেন প্রথম ফাংশনটার ভিতরে ইল্ড 1 ইল্ড 2 আছে, দ্বিতীয় ফাংশনের ভিতর ইল্ড 0। এইখানে আসি, দেখেন কি করছে, ইল্ড ফ্রম জেন 1। তাহলে আপনার ভ্যালু কিভাবে আসছে? ইল্ড ফর্ম আপনি যদি জেন 1কে যদি কল দেন অসুবিধা নাই, 1 2 দিচ্ছে, কিন্তু ভেজালটা হচ্ছে জেন 2কে যদি আপনি কল করেন তখন সে জিরোতে আসছে, প্রথম ভ্যালুতে 0 দিচ্ছে,
ফরের ভ্যালুটা সে চলে যাচ্ছে জেন ওয়ানে, অর্থাৎ এই জেন ফাংশনের ওয়ানে। তাহলে দেখেন এই জেন ওয়ান কিন্তু এখানে যখন আপনি এইটা যখন আপনি প্রিন্ট করতে চাইবেন, আপনি কাকে কল, কোন ফাংশনকে কল দিচ্ছেন? জেন টু কে। তাহলে জেন টু প্রথমে আপনাকে জিরো ভ্যালু দিচ্ছে, এরপরে এই লাইনে এসে সে চলে যাচ্ছে কোথায়? জেন ওয়ানে। তাহলে আপনার এই জেন ওয়ানকে যখন আপনি কল করছেন তখন ওয়ান পাচ্ছেন, টু পাচ্ছেন। এটা যখন এক্সিকিউশন শেষ হবে তখন সে এখানে আসবে, থ্রি পাবে। তাহলে এই আউটপুটটা আশা করি ধরতে পারছেন যে এটা এরকম আসবে। তাহলে এটাও একটা ইল্ড ফর্ম জেন ওয়ান, মানে জেন ওয়ান জেনারেটরের সব ভ্যালু এখানে ইল্ড করবে। এই যে ইল্ড ফর্ম লিখলাম, এটার মানে হলো আপনি জেন ওয়ান ফাংশনের সব ভ্যালু এখানে আগে ইল্ড করবেন। তাহলে এই তাহলে জিরো কিভাবে আসে? জিরো তো আপনি এই ফাংশনের পরেই আপনি দিচ্ছেন, এই কারণে জিরোটা চলে আসছে। এরপরে এক্সিকিউশন হচ্ছে এই লাইন। এই যে ফর্ম লিখলাম, ইল ফর্ম মনে রাখেন। ইল ফর্মটা কি? ইল ফর্ম আপনি যে ফাংশনকে ইন্ডিকেট করে দিবেন সে ওই ফাংশনের ভ্যালুগুলো আপনাকে এনে দিবে। আর এটা তো লিস্ট রিটার্ন করে, যান এই যে লিস্ট হিসেবে আমরা এটাকে কনভার্ট করে দিলাম। এখন আসেন ফাংশন অ্যাট্রিবিউট আমরা একটু দেখি, ফাংশন নিয়ে কথা বলি। আমি একটা ফাংশন লিখলাম এরকম, কাউন্টার নামে একটা ফাংশন লিখলাম। খেয়াল করেন কাউন্টার ফাংশনের মধ্যে আমি কি করছি, কি কাউন্টার ডট কাউন্ট ইকুয়াল প্লাস প্লাস ইকুয়াল ওয়ান, অর্থাৎ আমি এটাকে এক করে বাড়াচ্ছি। রিটার্ন করছি কাউন্টার ডট কাউন্ট, এবং কাউন্টার ডট কাউন্ট দিলাম আবার জিরো। দেখছেন আমি ফাংশনের ভিতর দিলাম এরকম, আবার একটা ভ্যারিয়েবল দিলাম এরকম। এখন যদি আমি কাউন্টার কাউন্ট এগুলাকে যদি আমি কল করি আমার ভ্যালুটা কিরকম আসবে বলেন? কমেন্টস করতে পারেন যে কাউন্টারকে যদি আমি কল করি এইভাবে, যদি আমি কোডটা লিখি কাউন্টার ফাংশনের ভিতর এভাবে লিখলাম, রিটার্ন করবে আমাকে কাউন্টার ডট কাউন্ট। কাউন্টার ডট কাউন্টে আমি দিলাম জিরো। খেয়াল করেন কাউন্টার ডট কাউন্টে যখন জিরো দিলাম তখন এই ভ্যালুটা আপনি এই ফাংশনকে যখন কল করছেন এখানে এসে হয়ে যাচ্ছে ওয়ান। প্রিন্ট ডট আবার কাউন্টারকে যখন আপনি কল করছেন এই ওয়ান হয়ে যাচ্ছে টু, আপডেট হচ্ছে। কিন্তু শেষবারে কিন্তু আপনি কি করছেন? আপনি করছেন কি কাউন্টার ডট কাউন্ট। এখন আপনার কাউন্ট কত? পাইথন ফাংশনটাও কি একটা অবজেক্ট। এখন ফাংশনের নিজের ভিতরে যদি অ্যাট্রিবিউট থাকতে পারে তাহলে ওই অ্যাট্রিবিউট প্রতিবারে বাড়ছে না। তাহলে দেখেন প্রথম আউটপুটটা ধরতে পারছেন ওয়ান আসবে, কারণ ওয়ান জিরোর সাথে ওয়ান হচ্ছে। পরের আউটপুটটাও ধরতে পারছেন যে ফাংশনকে আবার কল করলে টু এসছে। কিন্তু এর কাউন্টার ডট কাউন্ট কি আসবে? এই কাউন্টার ডট কাউন্ট কি আসবে? কাউন্ট কয়টা হয়েছে? দুইটা। দেখেন প্রথম আউটপুট, দ্বিতীয় আউটপুট, তৃতীয় আউটপুট। আচ্ছা ডেকোরেটর এক্সিকিউশন অর্ডারটা কি? ডেকোরেটর একটু আমরা ডেকোরেটর সম্পর্কে যারা জানেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাইথনে। আপনি যখন মডুলার কোডিং করবেন তখন দেখবেন ডেকোরেটর বানানো হয়। এটা কি করে? একটা ফাংশনের অতিরিক্ত বিহেভিয়ার আপনি যোগ করতে পারেন ডেকোরেটর দিয়ে। একটা রেফার ফাংশন থাকে, রেফার লিখে দিতে পারেন, আপনি অন্য কিছু নাম দিতে পারেন। তো ডেকোরেটর কি করে? ফাংশনের বিহেভিয়ার, এক্সট্রা বিহেভিয়ার যোগ করে ডেকোরেটর। ধরেন আমি একটা ফাংশন লিখলাম এরকম, এভাবে দিলাম আমি ডেকো, মানে একটা ফাংশন বানালাম। ও আচ্ছা ডেকোরেটর আরেকটা বিষয়, ডেকোরেটর এমন এক পাইথনের এমন এক ফাংশন যেটা ফাংশনকে ইনপুট নেয়। ডেকো নামে একটা এটা ফ্রেন্ড ডেকোরেটর কল দিলাম, এখানে এটা এই ফাংশনটা আমাকে এভাবে কল দিবে। আর একটা রেফার ফাংশন বানালাম এরকম, এবং রিটার্ন রেফার করছি, আমি রিটার্ন রেফার করতে হবে আপনাকে।
এখন ডেকোরেটর কিভাবে আপনাকে ডিফাইন করে জানা আছে? এইভাবে ডিফাইন করে না ডেকোকে আমি এবারে। এখন এই ডেকোটা কি করবে? আপনার নেক্সট যে ফাংশনটা আপনি এটার নিচে দিবেন, ধরেন আমি দিলাম ডেফ হ্যালো, হ্যালোর ভিতরে আমি এভাবে দিলাম একটা ফাংশন বানালাম হ্যালো, হ্যালোর পরে আমি এটা এই ফাংশন আমাকে আউটপুট দিবে এরকম প্রিন্ট, প্রিন্ট মনে করেন ম্যাথ টু পাই আমাদের চ্যানেল, এটা আমাকে প্রিন্ট দিবে। তাহলে আপনি যখন এই হ্যালো ফাংশনকে কল করবেন, হ্যালো ফাংশনকে কল করবেন, আপনার আউটপুট আসবে কি? আপনি দেখেন আপনি কিন্তু আপনার এই ফাংশনটাকে ডেকোরেট করছেন, শুধু ম্যাট টু পাই আপনার আউটপুট আসবে না। আপনি ডেকোরেটর কি কাজে ডেকোরেটর কি করে? আপনার ফাংশনকে এক্সট্রা বিহেভিয়ার যোগ করে। আপনি এই ডেকোটা যেই কাজের জন্য বানিয়েছেন সেই কাজ আপনার এই ফাংশনে অ্যাড হয়ে যাবে। এখন যদি আপনি হ্যালো কল করেন তখন আপনি প্রথমে এইটা এক্সিকিউশন পাবেন প্রথমবার, রেফার যখন কল হবে এটা এক্সিকিউশন পাবেন, এবং এটা রিটার্ন রেফার কল করছে আপনাকে। এই যে এইগুলা এই আউটার ফাংশন আর ইনার ফাংশন, এটা আমার ডেকোরেটর। এখন যদি আমি এই তিনটা আমার ফ্রেন্ড আমাকে দেখাবে, তো ডেকোরেটর যদি বুঝেন তাহলে এটা ডেকোরেটর সহজ একটা উদাহরণ। ডেকোরেটরটা একটু ভালো করে শিখবেন। আপনি যদি ডেটা সায়েন্স ফিল্ডে কাজ করেন, আপনি যখন ক্লাস বানাবেন, আপনি যখন মডুলার কোডিং করবেন, আপনি যখন কোনো পাইথনের লাইব্রেরিতে ঢুকবেন, কোড দেখবেন, দেখবেন বিভিন্ন জায়গায় ডেকোরেটর ব্যবহার করা। এখন আসেন আমাদের মাল্টিপল ডেকোরেটর অর্ডার এইটা কি? মাল্টিপল ডেকোরেটর অর্ডারটা কি? মানে আমি কয়েকটা ডেকোরেটর অ্যাড করছি। আমি এটাকে একটু ছোট করে দিই, বড় করলাম আর একটু ছোট। দেখেন মাল্টিপল ডেকোরেটর, আপনি একটা ফাংশন বানালেন এরকম, D1 ফাংশন বানালাম আমি এরকম। তাহলে দেখেন এই D1 ফাংশন, এটার ভিতর একটা রেফার ফাংশন দিলাম D1 স্টার্ট, ফাংকে কল করলাম, প্রিন্ট দিলাম আমি। এরপরে আসেন রিটার্ন রেফার, আবার D2 কেও একই জিনিস আমি করলাম। আমি একটা দুইটা ডেকোরেটর আমি কি করছি তাকে ডিফাইন করছি। এখন আসেন আমার ডেকোরেটর এখন দুইটা, একটা হচ্ছে আপনি যখন ডেকোরেটর দিবেন একটা হচ্ছে D1, আর একটা ডেকোরেটর হচ্ছে D2। ম্যাথ মিটস পাইথনে আমরা মাল্টিপল ডেকোরেটর দেখেছি। তাহলে দেখেন এই গেল আমাদের, এই আমি একটা ফাংশন বানিয়ে এখন কি করব, ডেকোরেটরটা ধরো ছোট্ট একটা ফাংশন বানালাম আমি শো নামে, এখানে আমি দিলাম ম্যাথ টু পাই। তাহলে দেখেন আপনি যখন এটা কল করবেন ডেকোরেটর অর্ডারটা কি হবে? আপনি যখন এই শো ফাংশনকে কল করবেন, শো যেটা বানালেন, শো ফাংশনটা বানালেন, এই ফাংশন কিন্তু আপনি এক্সট্রা বিহেভিয়ার অ্যাড করে দিয়েছেন ডেকোরেটরের মাধ্যমে। তাহলে এক্সট্রা বিহেভিয়ার যখন অ্যাড করে দিছেন, তাহলে ডেকোরেটর এটা আসলে কি করে? আপনি যখন এখানে D1 দিছেন আগে আগে প্রথমে, তখন এই শোটা আপনার কাজ করবে এরকম। এটা অর্ডারটা মনে রাখেন, এখানে হয়তো আমরা খুব সহজভাবে দিছি। আপনি ডেকোরেটর যখন আপনি বসাবেন কোনো ফাংশনের উপর, তখন আপনার ওই ফাংশনটা ঠিক এইভাবে এক্সিকিউশন হবে। প্রথমে D1, তারপর D2, D2-র ভিতরে শো, D2-র পরে শো। তাহলে এইভাবে আমরা এটা দেখতে পারি। দেখেন ঠিক এভাবে লেখা আছে। এখন আপনি D2-র জায়গায় D1 দিয়ে দেখেন, D1-এর জায়গায় D2 দিয়ে দেখেন কিভাবে কাজ করে, এবং সেটার এক্সপ্লেনেশন আপনি জিপিটি করে বের করেন। পরে আছে আমাদের, এবার আমরা একটু ফাংশন দেখলাম, ক্লাসের দিকে যাই। ক্লাস ভ্যারিয়েবল ভার্সেস ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আমি ছোট্ট একটা ক্লাস বানাবো, কোনো কিছু কোনো কনস্ট্রাক্টর অ্যাট্রিবিউট কিছুই নেই, শুধু একটা ক্লাস বানাবো। আর ক্লাসটাকে আমি দুইটা অবজেক্ট বানাবো ক্লাসের। দেখেন একটা ক্লাস বানালাম টেস্ট নামের, এবং
ওই ক্লাসের আমি কি করছি, একটা এমটি লিস্ট এক্সে, ধরেন আমার খেয়াল হচ্ছে এখানে ভ্যালু অ্যাপেন্ড হবে। এখন এটা অ্যাপেন্ড করার আগে আমি ক্লাসটা শেষ করে দিলাম এবং ক্লাসের অবজেক্ট বানালাম। এখন আসেন এই টেক্সট ক্লাসকে যদি আমি 10টা এভাবে অ্যাপেন্ড করি, আমার প্রথমে ক্লাসের অবজেক্ট, তারপরে এক্স, তারপরে অ্যাপেন্ড, এক্স এর মধ্যে অ্যাপেন্ড হবে 10। এখন আমি কি এই ভ্যালুগুলো সেম পাবো যদি ক্লাসকে কল করি? দেখেন কি করছি, আমি টেক্সট নামের একটা ক্লাস বানাচ্ছি। সহজ একটা সমস্যা, আপনি এ টেক্সট একই ক্লাস, এ অবজেক্ট একই ক্লাস, বি অবজেক্ট, অবজেক্ট ভিন্ন হতে পারে, কিন্তু যখন আপনি অ্যাপেন্ড করছেন এ তে এক্স কে, এতে যখন আপনি এক্সটা কি খেয়াল করেন, এক্সটা ক্লাসের ভিতরে আছে না, এই এক্সটা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল। এ এবং বি দুই অবজেক্ট একই ক্লাসের লিস্টটা শেয়ার করবে, মনে রাখেন। যখন আপনি ক্লাস ভ্যারিয়েবল দিবেন, এই ক্লাস ভ্যারিয়েবল কিন্তু আপনি যত অবজেক্ট বানাবেন সব অবজেক্ট শেয়ার করবে। এই ধরনের যদি আপনি কোড করেন, তার মানে বির মধ্যে আপনি অ্যাপেন্ড না করলেও বিও কিন্তু আপনাকে 10 দেখাবে। এবং আপনি ওই টেক্সট ক্লাসটাও যদি আপনি কলও করেন এক্স দিয়ে, তখনও আপনাকে 10 দেখাবে। দেখেন তাহলে বিষয়টা, ক্লাস ভ্যারিয়েবলের বিষয়টা আশা করি বোঝা গেছে। এবার আসেন, ইন ক্লাস ভ্যারিয়েবল আলোচনা করছি, এবার আসেন ইনস্টেন্স ভ্যারিয়েবলটা কি। ইনস্টেন্স ভ্যারিয়েবলের একটা কোড আমরা দেখি। ধরেন আমি এভাবে ক্লাস বানালাম, এভাবে একটা ক্লাস বানালাম, টেক্সট এক্স ইকুয়াল, এখন এই ক্লাসটার ভিতরে আমি কি করছি, এ এক্স ইকুয়াল আমি দিচ্ছি 100, কোনো অ্যাপেন্ড নয়। এবার অ্যাপেন্ড তো আমরা লিস্ট নেই, অ্যাপেন্ড কিভাবে করব, এ এক্স দিচ্ছি আমি কি, এটা তো টেক্সট ক্লাসের অবজেক্ট, তাহলে এক্স ইকুয়াল দিচ্ছি আমি 100। এখন কি আপনার এই যে আমি যদি ওই যে আগের মতো যদি আমি এটাকে কল করি, এখন কি আসবে, এখন কি বির ভ্যালু কত আসবে? আগে কিন্তু আমি অ্যাপেন্ড করেছি, মনে রাখেন। ওই কোড দেখে যদি মনে রাখেন যে এখানে সব আপডেট হবে না, ওইটা ছিল এমটি একটা লিস্ট এবং সেখানে আমি অ্যাপেন্ড করেছি। কিন্তু এখানে আপনি এই অবজেক্টে কি করছেন, ক্লাস এই ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল, এটা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল চেঞ্জ করি না, আমি শুধু এই অবজেক্টের জন্য নতুন একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দিছি, আমার এই অবজেক্টের জন্য নতুন একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দিছি। ক্লাস ভ্যারিয়েবল কিন্তু আমি চেঞ্জ করিনি, খেয়াল রাখেন। ক্লাস ভ্যারিয়েবল যেহেতু আমি চেঞ্জ করিনি, তাহলে আমার কিন্তু এই এ অবজেক্টের ভ্যালুটা আপনার এখানে 100 আসলেও যখন এ কে কল করবেন, বি কিন্তু 5-এ থাকবে। এবং এ ডট এই যে এখানে আপনি টেক্সট ডট এক্স দিলাম, এখানেও 5 থাকবে। কারণ কি, অর্থাৎ ক্লাস ভ্যারিয়েবল আমি চেঞ্জ করিনি, এ ডট এক্স দ্বারা আমি ক্লাস ভ্যারিয়েবল চেঞ্জ করিনি, শুধু এই অবজেক্টের জন্য নতুন একটা ইনস্টেন্স ভ্যারিয়েবল আমি তৈরি করছি, যার কারণে আপনার আউটপুটটা এরকম আসবে। এখন আসেন ডিকশনারিতে যাই, ক্লাস তো দেখলাম, ডিকশনারি ট্র্যাপটা কি দেখি। ডিকশনারি মানে ক্লাসের ভিতরে ওই যে ডিক্ট আছে, আন্ডারস্কোর ডিক্ট আমরা দেখি না ক্লাসের অবজেক্টের ভিতরে। ধরেন আপনি একটা ক্লাস এভাবে বানালেন, ছোট একটা ক্লাস বানালাম, এই ক্লাসটাকে কল করলাম, অবজেক্ট দিলাম, অবজেক্ট ওয়াই ইকুয়াল বি 20। তাহলে আমি যদি এখানে ডিকশনারি চেক করি, আমার আউটপুটটা কি আসবে? পাইথনে যে দিক দিয়ে যে চেক করা হয় যে ক্লাস ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো কিভাবে আছে ইন্টারনালি, অবজেক্ট যখন আপনি দিচ্ছেন, অবজেক্ট আন্ডারস্কোর ডিক্ট, এটা শুধু অবজেক্টের নিজস্ব অ্যাট্রিবিউট দেখাবে, অবজেক্টের নিজস্ব অ্যাট্রিবিউটটা দেখাবে। তাহলে অবজেক্টের নিজস্ব অ্যাট্রিবিউটটা কি? অবজেক্টের নিজস্ব অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার এখানে ডিকশনারি হিসেবে আসবে ওয়াই এবং 20। তাহলে এটা এই আউটপুটটা দিচ্ছে। আর যখন আপনি প্রিন্ট করছেন এই ক্লাসের
ডিকশনারিটা ম্যাথ এই ক্লাসের দিকটা আপনি দেখছেন এবং আপনি এখানে ইন্ডেক্সে দিয়েছেন এক্স, তখন কিন্তু এই ক্লাস ভ্যারিয়েবলটাকে আপনাকে দেখাবে। বুঝতে পারছেন? অবজেক্ট ডিক কল করলে অবজেক্টটা নিজস্ব অ্যাট্রিবিউট দেখায়। নিজস্ব অ্যাট্রিবিউট কি কি আছে? এই যে অ্যাট্রিবিউটে ওয়াই 20 ওয়াই ইকুয়াল 20 আপনি রান করি দেখেন ডিকশনারি ফরম্যাটে দেখাবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসেন প্রপার্টি, আমরা ক্লাসের ভিতর যে প্রপার্টি সেটার মেথড গেটার মেথড আমরা শিখেছিলাম, এটাকে আমরা দেখি। ধরেন একটা ক্লাস বানালাম আমি, এরকম একটা পার্সনের এইজ দেওয়া আছে, এরকম একটা আমি ক্লাস বানালাম এবং সেখানে আমি প্রপার্টি সেট করলাম। যে দেখেন প্রপার্টি যখন আমি সেট করছি, ডেকোরেটর দিচ্ছি, এখন আসেন এখানে যদি আমি এই এই ক্লাসের একটা অবজেক্ট বানাই, এরকম ফি ইকুয়াল পার্সন, পার্সন অবজেক্টটা বানালাম এবং আমি যদি তার এইজটা কল করি, প্রিন্ট করি, তাহলে আমার কিভাবে কাজ করবে পাইথন? পি ডট এজ, এজটা প্রপার্টি আমার লেখা আসছেন, দেখছেন আপনি প্রপার্টি দিচ্ছেন এভাবে। তাহলে এজটা আমার কি প্রপার্টি, হ্যাশ দিয়ে দিই এখানে। এখন আসেন, এখন যদি এজ দিই, এজটা ফাংশন। ঠিক যখন আপনি ডেকোরেটর ডিফাইন করছেন, মানে প্রপার্টি দিচ্ছেন গেটার মেথড দ্বারা, তখন এজটা হয়ে গেছে আপনার প্রপার্টি, এই যে প্রপার্টি। এখন আসেন এই ফাংশন ক্লাসের মধ্যে এজ দিলাম 20 এবং প্রপার্টি দিলাম গেটার কল্ড সেলফ ডট এজ। তাহলে আমার আউটপুট, যখন আমি এই ফাংশনটা এই ক্লাসটাকে ক্লাসের অবজেক্ট বানিয়ে কল করছি, তখন সে আমাকে কিভাবে ভ্যালু দিচ্ছে? সে আমাকে আগে প্রপার্টি এই গেটার কল দিবে, রিটার্ন করবে সেলফ ডট এজ, এটা 20। তো আসলে এখানে কি বিষয়টা বোঝার কি, মানে পি ডট এসটা দেখতে ভ্যারিয়েবল মনে হলো, আসলে এটা মেথড কল করছে, কারণ আপনি এটাকে প্রপার্টি হিসেবে ব্যবহার করছেন। কি হিসেবে ব্যবহার করছি আমরা? প্রপার্টি হিসেবে ব্যবহার করছি। এবার আসেন প্রপার্টি আমরা গেটার দেখলাম, প্রপার্টি সেটারটা দেখি। সেটার মেথডটা কি? আমাদের পাইথনের যে কোর্সটা আছে এই চ্যানেলে, সেখানে আমরা কিন্তু গেটার সেটার নিয়ে আমরা ওপিতে আলোচনা করেছি। আমি যদি প্রপার্টি ডিফাইন করি এবং আমি যদি সেটার মেথড ব্যবহার করি, ধরেন একটা ক্লাস এভাবে বানালাম আমি, এখানে দিলাম ধরেন 30, তাহলে এই যে দেখেন আমি প্রপার্টি দিলাম এবং কি দিলাম, সেটার দিলাম। যখন আমি এই ক্লাসের অবজেক্ট বানাবো এবং আমি এই অবজেক্ট বানিয়ে আমি এজ দিব, তাকে কল করব ফি ডট এজ, এখন কত আসবে আউটপুট? সেটার কল্ড হবে, সেটার কল্ড হয়ে এভাবে আমাকে ভ্যালু দিবে। এটার আউটপুট কত আসবে? আগেরটার মতন আপনি কিন্তু প্রপার্টি দিছেন, এজটা কিন্তু তার এখন প্রপার্টি, এজটা কি ফাংশন। এই এজটা দেখেন, এই এই এজটা এখানে সেলফ ডট এজ রিটার্ন করবে, আর এই এজটা আমি দিলাম সেটার হিসাবে, তখন এটা আমাকে কি দিবে খেয়াল করেন, 25। সেটার কল্ড হবে আর আপনি পি ডট এজটা দিচ্ছেন 25, তখন হচ্ছে এজটা হচ্ছে ফাংশন, আপনাকে এভাবে দিবে। এই যে আমি এখানে এজ দিলাম, এজ দেখছেন, এজটা ফাংশন, তাহলে এটার আউটপুট আসছে আমার 25, কারণ আমি ফি ডট এজ, অর্থাৎ ডিরেক্ট ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট এখানে হচ্ছে না, এখানে সেটার মেথড কল হয়ে ভ্যালু অ্যাসাইন্ড হচ্ছে। তাহলে এটা হচ্ছে আপনার সেটার মেথডের ট্র্যাপ দেখলাম আমরা। আরেকটা দেখি আমরা গেটার ট্র্যাপটা কি, গেটার কিভাবে কাজ করে। ধরেন
আমি একটা ক্লাস বানালাম এরকম, ক্লাস এ গেটার সেলফ নেম দিলাম নট ফাউন্ড, এরকম রিটার্ন করবে আমাকে নেম নট ফাউন্ড। গেটার ব্যবহার করলাম আমি। তাহলে এই গেটার মেথডটা কি করবে আমাকে, আমি যদি একটা ক্লাসের অবজেক্টকে আমি যদি ডট এক্স দিয়ে কল করি, অবজেক্ট ডট এক্স, অর্থাৎ এই ক্লাসের ভিতরে কি আছে আপনি যদি ডট দেন, ক্লাসটা আমি যদি রান করি, দেখেন এক্স নট ফাউন্ড, দেখছেন আপনি অবজেক্ট এক্স দিচ্ছেন, এখানে চলে আসছে এক্স নট ফাউন্ড। অবজেক্ট নেম দিচ্ছেন নেম নট ফাউন্ড, এই যে এখানে আসছে নেম নট ফাউন্ড। যখন আপনি নেম দিচ্ছেন নেম পাচ্ছে না, আপনি যখন এক্স দিচ্ছেন এক্স নট ফাউন্ড, অর্থাৎ যে অ্যাট্রিবিউটে অবজেক্ট নেই তার মধ্যে গেটার কল্ড হচ্ছে। যে অ্যাট্রিবিউটে অবজেক্টটা নেই, যে অ্যাট্রিবিউট অবজেক্টের মধ্যে নেই, সরি ভুল বলেছি আমি, যে অ্যাট্রিবিউট অবজেক্টের মধ্যে নেই সেখানে আপনার গেটার মেথডটা কল হচ্ছে। তাহলে অবজেক্ট ডট এক্স যখন দিলাম তখন এক্স নট ফাউন্ড আসছে, আর অবজেক্ট যখন নেম দিলাম তখন আসছে নেম নট ফাউন্ড। তাহলে বুঝতে পারছেন বিষয়টা। এবার আসেন গেট অ্যাট্রিবিউট ট্র্যাপ। গেট অ্যাট্রিবিউট ট্র্যাপ আমরা দেখি, গেট অ্যাট্রিবিউট ট্র্যাপটা আসলে কিভাবে কাজ করে। এটার একটা কোড এক্সাম্পল আমরা দেখি। ধরেন আমি একটা ক্লাস বানালাম এরকম এ ক্লাস, তাহলে দেখেন গেট অ্যাট্রিবিউটে সেলফ নেম দিলাম আমি, এই অ্যাট্রিবিউটের মধ্যে সেলফ নেম দিলাম, প্রিন্ট করবে আমাকে অ্যাক্সেসিং নেম, এবং অবজেক্ট গেট অ্যাট্রিবিউটের মধ্যে আমি এভাবে দিলাম, এবং এক্স ইকুয়াল দিলাম আমি 10। এখন যদি এই অবজেক্ট এই ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে আমি যখন প্রিন্ট ডট এক্স দিচ্ছি, দেখেন প্রিন্ট অবজেক্ট ডট এক্স দিচ্ছি, এখন আমার আউটপুট কি আসবে? আমার আউটপুট আসবে প্রথমে এই যে অ্যাক্সেসিং আসবে না। গেট অ্যাট্রিবিউট সব অ্যাট্রিবিউটে অ্যাক্সেসের সময় কল হয়, মনে রাখবেন। গেট অ্যাট্রিবিউট যেটা পাইথনের, এই গেট অ্যাট্রিবিউটটা বিল্ট ইন, এটা আপনি যখন এভাবে ডিফাইন করে দিবেন সব অ্যাট্রিবিউট অ্যাক্সেসের সময় এটা কল হবে। যদি অবজেক্ট ডট দেন, আপনি অবজেক্ট ডট যদি গেট অ্যাট্রিবিউট না দিতাম তাহলে ইনফাইনাইট রিকারশন আপনার হতো। এই যে আমি এখানে দিলাম না অবজেক্ট ডট গেট অ্যাট্রিবিউট, তাহলে কিন্তু এটা যদি এভাবে না দিতাম তখন কিন্তু এই ক্লাসটা দেখবেন আপনি আপনি অবজেক্ট ডট না দিয়ে দেখেন অন্য কিছু দেন, তখন কিন্তু এটা আপনার ইনফিনিট একটা রিকারশন চলতে থাকবে। তার মানে আমি এটা যদি রান করি তাহলে আমার এই যে প্রথমে অ্যাক্সেসিং আসবে, নেম আসবে, এবং আমার নেম বলতে কি এক্স আসবে আর কি, এক্স আসবে, এক্স দিছেন, এরপরে আসবে আপনার এক্স এর ভ্যালু 10, কারণ আপনি এক্স এর ভ্যালু দিচ্ছেন 10। তো প্রায় 20টা আমরা দেখলাম, এগুলো আপনারা এক্সপ্লেনেশন যদি না বুঝে থাকেন জিপিটি করে বুঝতে পারেন, বা আরো রিসোর্স আছে ইউটিউবে রিসোর্স দেখতে পারেন, আর ফিডব্যাক দিতে পারেন। আসলে এখনো আমরা আজকে 18, কেন এই বিষয়গুলো প্রবলেম সলভিং এ আমরা দেখছি, কারণ আমরা ডে 20 পরে যখন আমরা শুধু প্রবলেম সলভিং নিয়ে কাজ করব তখন আমাদের এই যে গেস দা আউটপুট, তারপরে আপনার প্রবলেমকে আপগ্রেড করছি, তারপরে আমরা গিভেন আউটপুট দেওয়া আছে কোড করছি, এগুলো আমাদের অনেক কাজে দেবে। আর ভাই প্র্যাকটিসের বিকল্প নাই, আপনি প্র্যাকটিস করেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি পাইথনে বুঝতে পারবেন, এবং আপনি দেখবেন যে পাইথন ইন্টারনালি কিভাবে আপনার কাজ করছে, এবং আপনার পাইথন কোড করা হাতে চলে আসবে যদি দুইটা ওয়েতে আপনি সব সময় কোড করেন, একটা হচ্ছে ফাংশন বানিয়ে আর একটা হচ্ছে ক্লাস বানিয়ে। আপনি যে ফিল্ডে কাজ করেন পাইথনের এই দুইটা কনসেপ্ট আপনার সব জায়গায় লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যদি আয়ত্ত করতে পারেন লুপকে, পাইথনে হার্ড বলা, অনেকে হার্ড বলে পাইথন লুপকে, লুপটা যদি আপনি আয়ত্ত করতে পারেন